এসেছিস? তুই যখন এসেছিস তখনই এসেছি। কই, আমি তোদের দেখিনি। তোর পিছনে ছিলাম, দেখবি কিভাবে? ও, তুই এমন কেন রে দিশা? কেন অন্যের করা লাঞ্ছনা সহ্য করিস? কেন প্রতিবাদ করিস না? তুই না আমার বান্ধবী, তাহলে তুই কেন প্রতিবাদী হলি না? কেন? আমি আবার কি করলাম? একদম লুকানোর চেষ্টা করবি না বলে দিলাম। আমি সবটাই দেখেছি, আর এর উচিত শিক্ষাও দিয়ে এসেছি ওই আরিয়ান ব্যাটাকে। ওই আরিয়ান এখনো এই অথৈকে চেনে না। চিনলে এই অথৈয়ের বান্ধবীকে এভাবে সবসময় অপদস্থ করতো না। কি করেছিস তুই আরিয়ানের সাথে? তোর সাথে যা করেছে সেটা সুদে আসলে ফেরত দিয়ে এসেছি। চোখ মুখ শক্ত করে কথাগুলো বলল অথই। মানে কি করেছিস ওর সাথে তুই? এমনিতেই ও আমাকে ঘৃণা করে, তার উপর তোরাও যদি উল্টা পাল্টা কিছু করিস তাহলে ওর কাছে আমি আরো ঘৃণিত হয়ে যাবো রে। থাপ্পড় খাবি একটা। ও তোকে ঘৃণা করলো নাকি খারাপ বললো সেটা তুই কেন ভাববি? নিজের খেয়ে অন্যের গরু চড়াবি কেন? বেশি কথা বলবি না, ক্লাসে চল। চল। রাতে আরিয়ান ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। বাড়ি দিশার কান্না ভরা মুখটা তার চোখে ভাসছে। সেই সাথে মামুন আর পলাশের বলা কথাগুলো কানে বাজছে তার। কি করবে বুঝতে পারছে না আরিয়ান, কিন্তু সে বেশ বুঝতে পারছে দিশার সাথে সে অন্যায় করেছে। আজকাল দিশা আমাকে খুব এড়িয়ে চলছে, আমার দিকে তাকায় না পর্যন্ত। তাহলে কি দিশা আমাকে এখন আর ভালোবাসে না? ভাবতেই বুকে ব্যথা অনুভব হলো তার। পরক্ষণেই আবার ভাবলো, আমার কেন এরকম অনুভূতি হচ্ছে? আমি তো নেহাকে ভালোবাসি, যদিও রাগের বশে ওকে ভালোবেসেছি, কিন্তু বাসি তো। তাহলে দিশা আমাকে ভালোবাসলো কি না বাসলো সেটা ভেবে কেন আমি কষ্ট পাচ্ছি? অনেক প্রশ্ন জমা হয়ে আছে আরিয়ানের মনে, কিন্তু কোনো কিছুরই উত্তর খুঁজে পাচ্ছে না সে। নানান কথা কল্পনা জল্পনা করতে লাগলো আরিয়ান। এমন সময় পিঠে কারোর হাতের ছোঁয়া পেল সে। চোখ তুলে তাকিয়ে দেখলো মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে এখানে? তুই সেই কখন থেকে ছাদে এসে বসেছিস, রাতে খাসনি পর্যন্ত। কিছু হয়েছে কি তোর? আমার আবার কি হবে? তুমি খামোকাই টেনশন করছো। কিছু না হলেই ভালো। এখন নিচে আয়, খেয়ে ঘুমাবি, অনেক রাত হয়ে গেছে। তুমি যাও মা, আমি আসছি। আসছে বললে হবে না, এখনই আয়। তোকে খাইয়ে আমি ঘুমাবো, তোর বাবাও ঘুমিয়ে গেছে। চলো। রাত বাজে 1:30। এখনো ঘুম নেই দিশার চোখে। সে কখন থেকে বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম তার চোখে ধরাই দিচ্ছে না। নিজের মনে নিজেই ভাবছে, অনেক কষ্টে তোমাকে ভুলতে চেয়েছিলাম, নিজেকে স্বাভাবিক করতে চেয়েছিলাম, কিছুটা স্বাভাবিকও হয়ে গিয়েছিলাম আমি। তাও আবার কেন আমাকে অস্বাভাবিক করে দিলে? কেন আমাকে আবারও কষ্ট দিলে? আমি কি এতটাই খারাপ যে আমাকে এত ঘৃণা করতে হয় তোমার? কাঁদছে দিশা। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে তার। পরের দিন আর ভার্সিটিতে যায়নি আরিয়ান। সারাদিন ঘুমিয়েছে আর বিকেলে গিয়ে ছাদে বসেছে। ছাদে বসা মাত্রই ফোনে কল এলো আরিয়ানের। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করলো সে। হ্যাঁ বলো, কল দিয়েছো কেন? রাগ করে আছো সোনা? সরি, মাফ করে দাও আমাকে। বাজে কথা রাখো, ফোন করেছো কেন সেটা বলো। এখনো রেগে আছো? অবশ্য রেগে থাকাটাই স্বাভাবিক। আমাকে মাফ করো বাবু। আমি ভেবেছিলাম ওই দিশা মেয়েটা তোমাকে ইমপ্রেস করতে চেয়েছে। তোমাকে খুব ভালোবাসি, তাই ভয় হয়েছিল যদি ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, তাই এমন করেছিলাম। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সোনা। মনে হয়েছিল যদি তোমাকে হারিয়ে ফেলি, তাই এমন করেছিলাম। মাফ করে দাও বাবু। আচ্ছা ঠিক আছে, তবে আর কখনো এমন করো না নেহা। আমাকে ওর কাছে আর অপরাধী করো না। আচ্ছা সোনা, এখন রাখছি, বাই। ওকে বাই। আরিয়ান ফোনটা কেটে দিল। ওইদিকে নেহা বসে বিজয়ের হাসি দিল। তার অভিনয় করে বলা কথাগুলো কাজে দিয়েছে। আরিয়ান বসে ভাবছে নেহার কথাগুলো। ও তো ঠিকই বলেছে, কে চায় তার ভালোবাসাকে অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাক? নেহা তো ওর ভালোবাসা নিজের করে রাখার জন্যই এমন করেছে। ও তো কোনো অন্যায় করেনি। যার ভেতর হারানোর ভয় আছে সেই তো সত্যিকারের ভালোবাসতে জানে। নেহা আমাকে হারানোর ভয়ে এরকম করেছে। ও আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই এমন করেছে। ও কোনো অন্যায় করেনি। না, নেহাই ঠিক। পলাশ আর মামুন ভুল। আমি শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝেছি, কিন্তু আর না, আর কখনো নেহাকে ভুল বুঝবো না আমি। ওর ভালোবাসা দিয়েই জীবনটা আমি সাজিয়ে নিব।
অনেকগুলি দিন কেটে গেল। নেহা আর আরিয়ানের সম্পর্ক সেদিনের পর থেকে আরো গভীর হয়েছে। আরিয়ান যেন নেহাকে এখন চোখে হারায়। দিশা আরিয়ানের সামনে এখন খুব কমই পড়ে। আরিয়ানের থেকে নিজেকে লুকিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করে সে। সেদিকে আরিয়ানের ভ্রুক্ষেপ নেই। রাতে বাসায় ফিরে সোফায় বসেছে আরিয়ান। তখনই ওর বাবা এসে ওর পাশে বসলো। কিছু বলবে বাবা? হ্যাঁ, কিছু বলার ছিল তোর সাথে। বলো। বলছি, আমার তো বয়স হয়েছে, একা একা বিজনেস সামলাতে খুব কষ্ট হয়ে যায়, তাই তুই যদি একটু... পরের কথাটা বলার আগেই আরিয়ান তার বাবাকে থামিয়ে নিজে বলতে লাগলো। প্লিজ বাবা, আমাকে এসবে টেনো না। আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। তোর মতো তো অনেকেই আছে যারা পড়ালেখা করছে ও আবার বিজনেসও সামলাচ্ছে। ওদের সাথে আমাকে মিলাতে যেও না। যদি এমন করো তাহলে ওদের মধ্যে থেকে কাউকে ধরে এনে নিজের ছেলে বানিয়ে নাও। বেশ মেজাজ দেখিয়ে কথাগুলো বলল আরিয়ান। পাশ দিয়ে তার মা যাচ্ছিল। ছেলের এমন কথা শুনে থমকে দাঁড়ালো সে। সাথে সাথে রাগ দেখিয়ে বলে উঠল সে। এটা কেমন ধরনের কথা আরিয়ান? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুই ভুলে গিয়েছিস? মানুষটা কি না কি দিয়েছে তোকে, তোর সব আবদার পূরণ করেছে। আজ তোর কাছে একটা আবদার নিয়ে এসেছে আর তোর কথার কি ছিরি? আমি তো বলেছি পড়ালেখা শেষ করার আগে এইসবে আমি ইনভলভ হতে পারবো না। সেটা ভালোভাবে বুঝিয়ে বললেই তো হয়। আরিয়ান আর কোনো প্রত্যুত্তর দেয়নি। রেগে হনহন করে নিজের রুমে চলে গেল সে। আরিয়ানের বাবা মা বেশ অবাক। ছেলের এইরকম আচরণ কখনো তারা দেখেনি। আরিয়ান নিজের রুমে বালিশে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। মা বাবার সাথে এমন বিহেভ করলো কেন সেটা সে বুঝতেই পারছে না। কখনো তো এমন হয়নি, তাহলে আজ কেন এরকম বাজে ব্যবহার করলো সে? সেই তখন থেকে তার মন মেজাজ খারাপ তার। যখন ভার্সিটিতে দিশাকে অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখেছে। এই তো আজ সকালেই ক্লাস শেষে ভার্সিটির ক্যাম্পাসে বসে কথা বলছিল নেহা আর আরিয়ান। কথা বলার এক ফাঁকে আরিয়ানের চোখ গেল দিশার ক্লাসের সামনের বাগানটার কাছে। বাগানের এই পাশে দাঁড়িয়ে আছে দিশা আর একটা ছেলে। অনেকক্ষণ ধরে কথা বলছে তারা। কথা বলার এক ফাঁকে হু হু করে হেসে দিল দিশা, সাথে ছেলেটিও। অবশ্য অথই আর তমাও ছিল তাদের কাছেই, তবুও আরিয়ান সেটা মানতে পারছে না। বাইরের ছেলের সাথে কেন এত হাসাহাসি করতে হয়? আর এত কথা বলারই বা কি আছে? মেজাজটা তার তখনই খারাপ হয়ে গেছিল। নেহাকে সেখানে ফেলে একা একাই চলে এসেছিল ভার্সিটি থেকে। নেহা বারবার পিছন থেকে ডেকেছে কিন্তু কোনো রেসপন্স পায়নি। মেজাজ ভালো করতে সারা দিন এখানে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যার পর বাসায় ফিরেছে সে, তবুও তার মাথায় এখনো ঘুরছে সেই এক কথাই। এইসব বসে বসে ভাবছিল আরিয়ান। হঠাৎই নিজেকে নিজে প্রশ্ন করল সে, আচ্ছা, ও একটা ছেলের সাথে কথা বলুক, হাসাহাসি করুক, বা আরও 10টা ছেলের সাথে এমন করুক, তাতে আমার কি? আমি এত জেলাস হচ্ছি কেন? আমার এত খারাপ লাগছে কেন? তাহলে কি আমি... না না, এ তো অসম্ভব, এ হতে পারে না। আমি তো নেহাকে ভালোবাসি। এমনিতেই নেহা সারাক্ষণ আমাকে হারানোর ভয়ে থাকে। কতটা ভালোবাসা থাকলে এরকম ভয় কাজ করে মনে, সেটা ভাবা যায়? এইসব হাবিজাবি চিন্তা করছিল আরিয়ান। এমন সময় ফোনটা বেজে উঠল তার। ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে ছাদে গেল আরিয়ান। অনেকক্ষণ কথা বলল নেহার সাথে। সকালের এমন ব্যবহারের জন্য ক্ষমাও চাইল সে। তবে নেহা আরিয়ানের কাছে বায়না করেছে আগামীকাল কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে তাকে, তাইলেই সে খুশি হবে। যদিও আরিয়ানের ইচ্ছে ছিল না, তবুও নেহাকে খুশি করতে তার কথায় রাজি হয়ে গেল সে। পরের দিন সারাদিন নেহাকে নিয়ে ঘুরল আরিয়ান। সারাদিন ঘোরাঘুরি করে নেহাকে বিদায় দিয়ে নিজের গন্তব্যে আসতে যাবে, তখনই কিছু একটা দেখে থমকে দাঁড়ালো আরিয়ান। চোখ থেকে তার রক্ত ঝরছে। রাগে নিজের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে আরিয়ানের। রাগ কন্ট্রোল করতে হাতের আঙ্গুলগুলো মুঠোবন্দি করল সে। তার হাতের বাম পাশের একটা ক্যাফেতে দিশা বসে আছে, সাথে ওই দিনের ছেলেটাও আছে। তমার অথয়ও আছে ওদের সাথে, কিন্তু ওদের কথা ভাবার কোনো প্রয়োজন আরিয়ানের নেই।
দিশা কেন বারবার ওই ছেলের সাথে থাকবে? তাছাড়া এই ছেলে তো ওদের ভার্সিটির কেউ না। ভার্সিটির হলে অবশ্যই আরিয়ান তাকে চিনতো, কিন্তু না, ইচ্ছে করছে ছেলেটাকে সেখানে গিয়েই কেটে টুকরো টুকরো করে দিতে। নিজের রাগকে কোনো মতে নিয়ন্ত্রণে এনে বাসায় চলে গেল আরিয়ান। কয়েকটা দিন কেটে গেল। ভার্সিটির প্রাঙ্গণে বসে আরিয়ান, পলাশ আর মামুন গিটার বাজাচ্ছে আর গান গাইছে। নেহা ভার্সিটি আসেনি আজ। গান থামিয়ে মামুন আরিয়ানকে জিজ্ঞাসা করলো, কি রে, আজ তোর নেহা এলো না কেন? কোনো প্রবলেম হয়েছে হয়তো। তোর জানতে ইচ্ছে করে না নেহা কেন এলো না? ও কেন এলো না ওটা ওর ব্যাপার, আমার কেন জানতে ইচ্ছে করবে? তুই না নেহাকে ভালোবাসিস? আমি তো কিছু একটা বলতে গিয়েও আটকে গেল আরিয়ান। সে কি আদৌ নেহাকে ভালোবাসে? যদি ভালোই বাসতো তাহলে তো নেহার ব্যাপারে জানার ইন্টারেস্ট থাকতো তার, কিন্তু এরকম তো কখনো হয়নি। আরিয়ানের নীরবতা দেখে পলাশ বলে উঠল, ও তো কখনো নেহাকে ভালোবাসেনি। ও শুধু দিশাকে কষ্ট দেওয়ার জন্য নেহার সাথে এইরকম প্রেমে অভিনয় করছে। আর ওই বা কেন, নেহা কখনো আরিয়ানকে ভালোবাসেনি। তবে হ্যাঁ, আরিয়ানের টাকা পয়সা বাড়ি গাড়ি এইসবকে খুবই ভালোবেসেছে মেয়েটা। পলাশের কথাই আরিয়ান খুব রেগে গেল। আচমকাই পলাশের শার্টের কলারে ধরে বলে উঠল, আজ তুই যদি আমার বন্ধু না হতি তাহলে বুঝতি এই আরিয়ান কি জিনিস। নেহাত বন্ধু হওয়ার অজুহাতে বেঁচে গেলি, না হলে আজ আমার থেকে খারাপ আর কেউ হতো না। আর হ্যাঁ, আমাকে যা খুশি বল, কিচ্ছু বলবো না, কিন্তু নেহাকে নিয়ে যদি কখনো কিছু বলেছিস সেদিন তোদের আর আমার সম্পর্ক আমি ভুলে যাব। ড্যাম ইট। এত রাখছিস কেন আরিয়ান? ও তো ভুল কিছু বলেনি। যেদিন তুই নেহার প্রপোজ করেছিলি সেদিন নেহা একবারের জন্য বলেনি ও তোকে ভালোবাসে। ও একবারের জন্য কিন্তু বলেনি তুই ভালো মনের মানুষ, তাই তোকে যে কোনো মেয়েই চাইবে। কিন্তু হ্যাঁ, নেহা অন্য কিছু বলেছে। ও বলেছে তোর অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিজনেস আছে, তাই তোর সাথে ও প্রেম করবে। সেটাকে তুই শুনিসনি? আরিয়ান কিছুটা নড়ে চড়ে উঠল। মামুনের বলা কথাগুলো আরিয়ানের কানে বাজছে। আরিয়ান কিছু বলছে না। ওদের কথার উত্তর না দিয়ে ভার্সিটির গেটের দিকে তাকালো আরিয়ান। এমনিতে রেগে আছে ও, তার উপর সেই ছেলেটা আবার এসেছে। ছেলেটা ভার্সিটির ভিতরে ঢুকে দিশাদের ক্লাসের দিকে এগোতে লাগলো। আরিয়ান নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে হনহন করে ছেলেটার সামনে এসে পথ আটকে দাঁড়ালো। ছেলেটা অবাক হয়ে আরিয়ানকে দেখে জিজ্ঞাসা করলো, কে আপনি ভাই? আমার পথ আটকালেন কেন? আমি কে সেটা আপনার জানতে হবে না, আপনি কে সেটা বলুন। আমি আপনার কাছে নিজের পরিচয় দিতে বাধ্য নয়, তবু যখন বলছেন তো বলি, আমি দিশার। এতটুকু বলতেই আরিয়ান ছেলেটির মুখে দিল এক ঘুষি। ঘটনার আকস্মিকতায় ছেলেটি মুখে হাত দিয়ে আরিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। আরিয়ান বলতে লাগলো, তুই দিশারকে নতুন নাগর তাই না? কি বলছেন এসব বাজে কথা? আমি বাজে কথা বলছি? বাজে তো তোর ওই দিশা, যে আমাকে পেল না, এমনি আরেকটা ছেলে জুটিয়ে নিল। ছি! দেখুন, আপনি কিন্তু এইবার বাড়াবাড়ি করছেন। কিছু না জেনে কারোর ব্যাপারে এভাবে মন্তব্য করবেন না। আর কি জানার বাকি আছে শুনি, চল তোর এই দিশার কাছে। আরিয়ান ছেলেটার হাত ধরে টানতে টানতে দিশার ক্লাসের সামনে নিয়ে গেল। দিশা ক্লাসেই ছিল, তখনই দেখতে পেল আরিয়ান সোহেলকে টানতে টানতে নিয়ে আসছে। তাড়াতাড়ি করে ক্লাস থেকে বের হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো দিশা। অবাক হয়ে সোহেলকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে? ও আপনাকে এভাবে টেনে এনেছে কেন? ও কি বলবে? আমার কথা শোন, তুই কেমন মেয়ে রে, নিজের প্রতি কন্ট্রোল নেই তোর। যেই আমাকে পেলি না অমনিই আরেকটা জুটিয়ে নিলি, এতই চাহিদা তোর শরীরে? দিশা ছলছল চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আজকে আরিয়ানকে সম্পূর্ণ অন্যরকম লাগছে তার কাছে। আরিয়ান দিশাকে অপছন্দ করে সেটা দিশা জানে, কিন্তু ও যে দিশাকে এতটা খারাপ ভাবে সেটা দিশার কল্পনারও বাইরে। দিশা কিছুক্ষণ ছলছল চোখে আরিয়ানের দিকে তাকিয়ে থেকে সোহেলের দিকে তাকালো, বলল, আমাকে মাফ করবেন ভাইয়া, আমার জন্য আজ আপনাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। না বোন, ঠিক আছে, তোমার কথা একটু ডেকে দাও। ও তো আজ আসেনি, আন্টির শরীর নাকি কিছুটা খারাপ, তো তাই।
কেন, আপনাকে কিছু বলেনি? না তো, আমি তোকে কল দিলাম, ফোন অফ বলছি। ও, হয়তো চার্জ নেই ফোনে। ও আচ্ছা, তাহলে আসি। আচ্ছা। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে কথাগুলো বলে ক্লাসে চলে গেল দিশা। সোহেল আরিয়ানের দিকে ফিরে তাকালো। আরিয়ান কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সোহেল বলতে লাগলো, কারো প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে কারো প্রতি ঘৃণা করার অধিকারও আপনার নেই। কথায় আছে, যে যেমন চরিত্রের সবাইকে তার চরিত্রের মতোই ভাবে। শুধু শুধু মেয়েটিকে আপনি এতগুলো অপবাদ দিলেন, কিন্তু দেখেন সে কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে একটু শব্দ করলো না। কতটা সহ্য শক্তি থাকলে এই ধরনের কথা হজম করা যায় ভেবে দেখেছেন? আপনার আর ওর ব্যাপারে আমি সবই জানি। তোম আমাকে বলেছে। আর হ্যাঁ, আমি তোমার ফিউচার হাজবেন্ড। তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তোমার সাথে দেখা করে আসি। কিন্তু তোমার তো খুব লাজুক মেয়ে, ও আমার সাথে দেখা করতে চায় না, তাই দিশার অথৈকে সাথে নিয়ে নেই। দ্যাট ইটস। আরিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাপা কাপা কণ্ঠে সোহেলকে জিজ্ঞাসা করলো, তাহলে তখন যে আপনি বললেন আপনি দিশার? হ্যাঁ, আমি তখন বলতে চেয়েছিলাম আমি দিশার বান্ধবীর হাজবেন্ড, কিন্তু আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না। কিন্তু আপনি তো ডিরেক্টলি বলতে পারতেন আপনি তোমার হাজবেন্ড। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছিল দিশার কথা বললে আপনি খুব তাড়াতাড়ি চিনবেন, কারণ দিশা একদিন আপনাকে দেখে বলেছিল আপনি ওর বড় ভাই। যেদিন আপনি ওই মেয়েটির সাথে বসেছিলেন, দিশার সাথে আমাকে দেখে রেগে গিয়ে চলে গিয়েছিলেন। আমরা সবটাই খেয়াল করেছিলাম, কিন্তু আপনাকে কিছু বলতে দেইনি। দিশা আমাকে ওর বড় ভাই বলেছে? চূড়ান্ত অবাক হয়ে সোহেলকে জিজ্ঞাসা করলো আরিয়ান। হ্যাঁ, তাই তো বলেছে। কেন, আপনি কি সম্পর্কে ওর অন্য কিছু হন? না মানে? সোহেলের এইরকম কথাই ভ্যাবাচাকা খেয়ে গেল আরিয়ান। কিছু বের হচ্ছে না তার মুখ দিয়ে। আরিয়ানের এইরকম অবস্থা দেখে সোহেল মুচকি হাসলো। তারপর আরিয়ানের থেকে বিদায় নিয়ে চলে গেল। আরিয়ান আগের জায়গায় পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কিছুই ভাবতে পারছে না সে। যতই চাচ্ছে মেয়েটাকে আর কোনো কষ্ট দিবে না, ততই যেন আরো বেশি কষ্ট দিয়ে দিচ্ছে সে। কিছু ভাবতে পারছে না সে। হঠাৎই পিঠে কারোর হাতের ছোঁয়া পেল। পিছনে ঘুরে দেখলো মামুন আর পলাশ দাঁড়িয়ে আছে। ওদের চোখে মুখে হতাশার ছাপ। কিরে, তোরা এখানে কখন এলি? অবাক হয়ে মামুন আর পলাশকে জিজ্ঞাসা করলো আরিয়ান। আরিয়ানের কথাই পলাশ কিছুটা হাসলো। হেসে আরিয়ানকে জিজ্ঞেস করলো, এবার শান্তি হয়েছে তো তোর? মানে? ব্রুকুচকে পলাশকে জিজ্ঞাসা করলো আরিয়ান। মায়েরটা যে কি সেটা তুই কি বুঝছিস না, নাকি বুঝতে চাইছিস না? কি বলবি স্পষ্ট করে বল। যদি স্পষ্টভাবে জানতে চাস তাহলে সেই স্পষ্টটা কথা হলো তুই দিশাকে ভালোবাসিস। কি বাজে কথা বলছিস? ও বাজে কথা বলছে না আরিয়ান, ও সত্যিই বলছে। মামুন বলে উঠল। আরিয়ান অবাক চাহনিতে ওদের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে বলল, তোরা জানিস আমি নেহাকে ভালোবাসি, তারপরও মূর্খের মতো এরকম কথা বলছিস? তুই কখনো নেহাকে ভালোবাসিনি আর বাসবিও না, সে কথা বাদ দে। মেনেই নিলাম তুই দিশাকে ভালোবাসিস না, তাহলে ওই ছেলেটাকে দিশার পাশে দেখে, ইনফ্যাক্ট আজ তো পাশেই দেখিসনি, জাস্ট ওর ক্লাসের দিকে যেতে দেখেছিস, তাতেই এত জেলাস হয়ে ওই ছেলেটার সাথে এত বাজে বিহেভ করলি কেন? জানি না, হয়তো আমার কাজিন, ওর সাথে আমার রক্তের টান আছে, তাই করেছি এমন। খুবই আনমনা হয়ে বলল আরিয়ান। যদিও এই প্রশ্নটা আরিয়ানের মনের ভিতরেই ঘুরপাক খাচ্ছে। একটা কথা কি জানিস, রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক অনেক বেশি গভীর। রক্তের সম্পর্ক থাকলেই এমন করতে হবে সেটা কিন্তু কোনো কথা না। আর তুই যদি ওকে জাস্ট কাজিনই ভেবে থাকিস, তাহলে ওই ছেলেটা যখন বলল দিশা তোকে বলেছে তুই ওর চাচাতো ভাই, তখন ভাই কথাটা শুনে তুই অস্থির হয়ে গেছিলিস কেন? আর তখন তোর মুখটা বা কেন অন্যরকম হয়ে গেছিল? যেন মনে হচ্ছিল তুই এই সম্বোধনটা আশা করিসনি। আরিয়ান কিছু বলল না। সেও ভাবছে এমনটা হবার কারণ কি ওর এইরকম আনমনা চেহারা দেখে পলাশ বলল, যেটা হয়ে গেছে সেটা মন থেকে জেরে ফেলে নতুন করে জীবন শুরু কর আরিয়ান, সেটাই তোর জন্য মঙ্গল হবে। কি বলতে চাইছিস তুই? কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো আরিয়ান। আমরা জানি তুই নেহাকে ভালোবাসিস না, আর ও একটা বাজে মেয়ে।
তোর টাকা পয়সার প্রতি ওর লোভ, তোর প্রতি কোনো ইন্টারেস্ট ওর নেই, এমনকি ওর প্রতিও তোর কোনো ইন্টারেস্ট নেই। যদি থাকতো তাহলে আজও বাঁচিতে না আসতে তুই এত স্থির থাকতে পারতি না। কিন্তু তোর মধ্যে কোনো রিয়াক্ট আমরা দেখতে পাচ্ছি না, তাই বলছি ওকে মন থেকে মুছে ফেল। যদিও তোর মনে ওই নেহা কোনোদিন ছিল না, তারপরে বলছি অ্যান্ড দেন দিশাকে নিয়ে লাইফ স্টার্ট কর। পলাশ আর মামুনের এমন কথায় আরিয়ান বেশ রেগে গেল, তবে কোনো প্রতিবাদ না করে শান্ত গলায় বলল, আমি নেহাকে ভালোবাসি কি বাসি না সেটা কোনো ফ্যাক্ট না, তবে নেহা আমাকে অনেক ভালোবাসে অ্যান্ড আমাকে অনেক বিলিভ করায়। ওকে আমি কষ্ট দিতে পারবো না, আমি ওকে ঠকাতে পারবো না, কখনোই না। মানলাম তুই ওকে ঠকাতে পারবি না, কিন্তু ওদের তোকে ঠকাচ্ছে। কি বলছিস এসব? আমরা প্রথম থেকে বলছি ওই মেয়ে জাস্ট তোর টাকা, বাড়ি, গাড়ি, বড় বড় বিজনেস এসবে আকৃষ্ট। তুই কেন সেটা বুঝতে পারছিস না? আর আর কি? আর ওই মেয়েকে আমরা প্রায় দেখছি তুই পাশে না থাকলেই কারো না কারোর সাথে যেন ফোনে কথা বলে। তাই নাকি? একটা ভালো রিলেশন কিভাবে নষ্ট করতে হয় সেটা দেখছি তোরা খুব ভালোই জানিস। তবে কি তোদের এই ফাঁদে আমি কখনোই পা দিব না। আরিয়ান রেগে সেখান থেকে চলে গেল। মামুন আর পলাশ তাকিয়ে দেখতে লাগলো তার যাওয়া। আকাশ ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে বই দেখছিল খুবই মনোযোগ দিয়ে। সেদিনের পর থেকে সে একাই থাকে, যদিও সে পুরোপুরি একা না, ওকে সঙ্গ দেওয়ার মতনও একজন আছে। সে যাই হোক, আকাশ গভীর মগ্নে ছিল বই নিয়ে। এমন সময় তার পাশে কেউ একজন বসে তার চোখ দুই হাত দিয়ে ঢেকে দিল। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলল, অথই। অথই হাত ছেড়ে দিয়ে পাশে ফিরে বসে বলল, আচ্ছা, আমাকে না দেখে তুমি কিভাবে বলতে পারো যে এটা আমি? তোমার গায়ের গন্ধ যে আমার খুব পরিচিত, সবার থেকে তোমার গায়ের স্মেলটাই আলাদা। মানে কি? আর কার কার গায়ের ঘ্রাণ শুকেছো তুমি? খানিকটা রেগে জিজ্ঞাসা করলো অথই। আহা, রাগ করছো কেন? আমি এইসব মিন করে কথাটা বলিনি। তবে তুমি তো জানোই আমার আশেপাশে আরো কত মানুষ আছে। কই, তাদের চলাফেরায় তো আমি তোমাকে খুঁজে পাই না, কিন্তু তোমাকে না দেখেও আমি বুঝতে পারি এটা তুমি। বুঝেছি। যাই হোক, এভাবে এখানে বসে আছো কেন? এমনি। তুমি এখানে এলে হঠাৎ? দিশা কোথায়? ও আর কোথায় থাকবে, ক্লাসেই আছে। বেচারির ভাগ্যটাই খারাপ। কেন, আবার কি হলো? যা কপালে ছিল তাই হয়েছে। কত নিরীহ একটা মেয়ে, ওই আরিয়ানের বাচ্চাকে ভালোবেসে জীবনের পাপ করেছিল অনেক, সেটারই মাসুল দিতে হয় এখনো। কই, মেয়েটা সব ভুলে নিজেকে স্বাভাবিক করতে চাইছে, কিন্তু না, ওই আরিয়ান ব্যাটার সহ্যই হচ্ছে না এটা। ওকে অপমান না করলে যেন ওই ব্যাটার পেটের ভাত হজম হয় না। বেশ অভিমানের সুরে কথাগুলো বলল অথই। আকাশ এক দৃষ্টিতে অথয়ের দিকে তাকিয়ে আছে। অভিমান করলে মেয়েটাকে বড্ড মায়াবী লাগে। আকাশের এইরকম তাকিয়ে থাকা দেখে কিছুটা লজ্জা পেল অথই। জিজ্ঞাসা করলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। আমাকে এভাবে দেখার কি হলো? আকাশ কোনো উত্তর দিল না। অথয়ের দিকে তাকিয়ে যেন কোনো ভাবনার জগতে হারিয়ে গেছে সে। অথই বলল, কি ব্যাপার, কি এত ভাবছো? ভাবছি তোমাকে আরো আগে কেন ভালোবাসলাম না। এর আগেও তো তোমাকে অনেক দেখেছি, কিন্তু তখন তো তোমার প্রতি আমার তেমন কোনো ফিলিংস হয়নি। কিন্তু সেদিন কি এমন জাদু করলে আমায় যে আমি এত কাছে চলে এলাম তোমার? আমিও বুঝি না। সেদিন তো আমি তেমন কিছুই করিনি, জাস্ট ওই বেটা আরিয়ানকে গুনে গুনে 4টা থাপ্পড় দিয়েছি, আর এতেই তুমি ফিদা হয়ে গেলে। হ্যাঁ, জানি না সেদিন আবার কি হয়েছিল। তুমি যখন আরিয়ানের সাথে এইরকম করছিলে, আমি ক্যাম্পাসে বসে থেকে সবটাই দেখছিলাম। আমি তো জাস্ট অবাক। আমি ওর বন্ধু হয়ে যা করতে পারিনি, তুমি একটা মেয়ে হয়ে, ইনফ্যাক্ট তুমি ওর জুনিয়র হয়ে সেটা করে দেখালে। তোমার সেই সৎ সাহসিকতা সেদিন আমাকে বেশ মুগ্ধ করেছিল। বিশ্বাস করো, সেদিন সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। শুধু তোমার মুখটাই আমার চোখে ভেসে উঠেছে। তাই তো দেরি না করে পরের দিনই প্রপোজ করে বসলাম তোমাকে, আর তুমিও অ্যাকসেপ্ট করে নিলে। নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছিল সেদিন। আকাশের কথা শুনে অথই একটা তৃপ্তির হাসি দিল, যা দিয়ে তার ভালোবাসা জানান দিল। বাসায় গিয়ে আরিয়ান নেহাকে কল দিল। ফোন ওয়েটিংয়ে পেল সে। মেজাজটাই খারাপ হয়ে গেল তার। কয়েকবার কল দিয়েও ওয়েটিংয়েই পেল। রাগে
আর কোনো কল দিল না সে। কিছুক্ষণ পর আরিয়ানের ফোনের রিং বেজে উঠল। আরিয়ান ফোনটা কেটে দিয়ে নিজেই কল ব্যাক করলো। হ্যালো নেহা, বলো আরিয়ান। আজ আসোনি কেন ভার্সিটিতে? এমনি ভালো লাগছিল না তাই। ও, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কাল থেকে কল দিয়ে শুধু ওয়েটিং পাচ্ছি। ওই মানে মামার সাথেই কথা বলছিলাম। কেন সন্দেহ করছো? আরে না, সন্দেহ করব কেন? তাই তো। আচ্ছা আরিয়ান, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। মনে করার কি আছে, বলো কি বলবে। আরিয়ান, আমার না কিছু টাকা লাগবে। কি করবে টাকা দিয়ে? তুমি তো জানোই আমার বাবা নেই, মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না, ডক্টর দেখানো লাগবে তাই। আচ্ছা, আর বলতে হবে না, কত লাগবে সেটা বলো। বেশি না, এই 1050 করলেই হবে। এত টাকা? ডক্টর দেখালে এত টাকা লাগে? অবাক হয়ে বলল আরিয়ান। তোমার সমস্যা হলে থাক, অন্য কোথাও থেকে জোগাড় করে নিব। না ঠিক আছে, কখন আসবো টাকা নিয়ে? কাল ভার্সিটিতে দিলেই হবে। তোমার বাসার ঠিকানা দাও, আমি নিয়ে আসছি। না না সমস্যা নেই, কাল হলেই চলবে। ওকে। এখন রাখি। ওকে, বাই। বাই, লাভ ইউ সোনা। ন্যাকামো করে বলল নেহা। ফোন রেখে দিল নেহা। আরিয়ানের ফোন রাখার সাথে সাথেই আরেক জায়গায় কল দিল সে। ফোনের ওপাশ থেকে বলল, কি হলো, রাজি করতে পারলে? হ্যাঁ। কত চেয়েছো? 50,000। এত কম কেন? ওদের তো অনেক টাকা। সেটাই তো আমি জানি, কিন্তু প্রথমবারই যদি বেশি চাই তাহলে কেমন না? এই 50,000 দিয়েই তো মাত্র স্টার্ট দিলাম, ধীরে ধীরে বাড়াবো। ওকে বেবি। আচ্ছা, এখন বাই। বাই। পরের দিন নেহাকে টাকাটা দিতেই ভার্সিটি থেকে চলে গেল সে। মামুন শুধু দেখলো। নেহা যেতেই আরিয়ানকে বলল, কি ব্যাপার, এখন ওই টাকা নেওয়া শুরু করে দিয়েছে? ওর মা অসুস্থ তাই নিয়েছে। ওর মা অসুস্থ? তুই কি পাগল হয়ে গেলি? এখানে পাগল হওয়ার কি আছে শুনি? আসলে তুই অন্ধ হয়ে গেছিস। আরে ওর তো কোনো মাই নেই, তাহলে অসুস্থ হবে কি করে? আরিয়ান যেন আকাশ থেকে পড়লো। অবাক হয়ে বলল, এসব কি বলছিস তুই? মা না থাকলে মাকে নিয়ে কেউ মিথ্যা বলে? মা যে নেই এমনটা না, মা আছে, তবে ওর কাছে নেই। স্বামীর সংসার রেখে পরকীয়া করে ধরা পড়েছিল। সেদিনই ওর বাবা ওর মাকে বের করে দিয়েছিল। তারপর থেকে ওদের সাথে ওর মা কোনো যোগাযোগ নেই। তুই এত কিছু কিভাবে জানিস? ছোট্ট একটা শহরে থাকি, এটা জানা কোনো ফ্যাক্ট না। তাহলে আমাকে তো কখনো বলিসনি এইসব। কি বলবো তোকে? তুই তো বলিস ওই মেয়েটাকে তুই ভালোবাসিস, আর ভালোবাসার মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে তুই জানিস না সেটা আমার জানা ছিল না। আরিয়ান কিছু বলল না, তবে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ রেগে আছে। মামুন ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসি দিল। দিশা রাতের আধারে একা একাই রুমের বারান্দায় বসে আছে, হাতে একটা কফি ভর্তি মগ। কিছুক্ষণ পর পর মগে চুমুক দিচ্ছে আর সামনে তাকিয়ে আছে। চাঁদের আলোতে অন্ধকার রাতটাও বেশ অপরূপ লাগছে তার কাছে। খুব স্বপ্ন ছিল এই রকম একটা চাঁদনি রাতে আরিয়ানের পাশে বসে ওর এক হাত জড়িয়ে ধরে জ্যোৎস্না বিলাস করবে। কিন্তু সবার সব আশা তো আর পূরণ হয় না, কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আজ খুব জানতে ইচ্ছে করছে ওর মধ্যে এমন কি নেই যা নেহার মধ্যে আছে। ও কি আরিয়ানের যোগ্য না? টুপ টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো তার চোখ থেকে। 2 দিন ধরে নেহার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আরিয়ান। নেহা খুব করে চেষ্টা করছে আরিয়ানকে মানাবার, কিন্তু আরিয়ান যেন একেবারেই বেঁকে বসে আছে। নেহা খুব টেনশনে আছে, কিভাবে মানাবে সে আরিয়ানকে। শুরু হওয়ার আগেই যদি সব শেষ হয়ে যায় তাহলে সব স্বপ্ন বিফলে যাবে তার। আরিয়ান পার্কের একটা বেঞ্চে বসে আছে। কোথা থেকে নেহা এসে যেন আরিয়ানের পাশে বসে ওর হাত দুটো চেপে ধরলো। আকস্মিক কেউ তার হাত ধরায় প্রথমে কিছুটা ভয় পেলেও পরে নেহাকে দেখে অনেকটা অবাকই হয় সে। তুমি এখানে কি করছো? রাগ করেছো বাবু? দেখো, তোমার এসব নেকামি আমার একদম ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। বিরক্ত হয়ে বলল আরিয়ান। কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? এইবার নেহার দিকে ফিরে বসলো, বলল, নেহা, তোমার মা তোমাদের ছেড়ে চলে গিয়েছে অনেক আগেই।
কিন্তু তাও তুমি কেন মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিলে? আরিয়ানের কথায় নেহা কিছুটা ঘাবড়ে গেল। তুতলাতে তুতলাতে বলল, তো তো তুমি কিভাবে জানলে? যেভাবেই জানি না কেন, কিন্তু জানতে পেরেছি এটাই সত্যি। তুমি মিথ্যা বললে কেন নেহা? আসলে টাকাটা আমার দরকার ছিল। মায়ের ব্যাপারে লজ্জায় তোমাকে আর কিছু বলিনি। মাথা নিচু করে বলল নেহা। তোমার টাকার দরকার আমাকে বললেই তো হতো, আমি কি তোমাকে ফিরিয়ে দিতাম? কিন্তু মিথ্যা বলবে কেন? তোমার মা যদি তোমাদের ছেড়ে চলে যায়, সেটাতে তো তোমাদের কোনো হাত নেই। নেহা কিছু বলছে না। আরিয়ান লক্ষ্য করলো নেহা মন খারাপ করে বসে আছে। আরিয়ান এক হাতে নেহাকে জড়িয়ে ধরে বলল, যখনই তোমার টাকার প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাকে টাকা দিব, কিন্তু মিথ্যা বলবে না, ওকে? ওকে বাবু। নেহা আরিয়ানের গলা জড়িয়ে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। আরিয়ানও নেহাকে জড়িয়ে ধরলো, যদিও তার ইচ্ছে ছিল না। নেহা জড়িয়ে ধরা অবস্থাতেই উল্টো পাশে কাউকে চোখ মারল, সাথে একটা শয়তানি হাসি। নেহা এসেছিল তার বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে। হ্যাঁ, বয়ফ্রেন্ড, তবে আরিয়ান না, অন্য কেউ। এক ফাঁকে আরিয়ানকে চোখে পড়ল নেহার। তখনই নিজের বয়ফ্রেন্ডকে কোথাও লুকাতে বলে আরিয়ানকে ইমপ্রেস করতে তার কাছে চলে আসলো। এই এক ঢিলে দুই পাখি মারা, এইরকম আর কি। আরিয়ানকেও মানাতে পারল। তার নেহার আরেকটা সম্পর্কের কথাটাও আরিয়ান জানতে পারল না। বাসায় মা বাবার সাথে খেতে বসেছে দিশা। ইদানিং দিশাকে আগের দিশার সাথে মিলাতে পারছে না ওর বাবা মা। এই নিয়ে বাবার যেন দুশ্চিন্তা শেষ নেই, কিন্তু মায়ের মনে এই নিয়ে কোনো আক্ষেপ নেই। তার মতে মেয়েদের এত চঞ্চল থাকা ঠিক না, মেয়েদেরকে শান্তশিষ্টই মানায়। তাই মেয়ের এই রূপে তিনি যথেষ্ট খুশি। খাওয়া শেষ করে নিজের রুমে চলে যাচ্ছিল দিশা। পিছন থেকে ওর বাবা ওকে ডাকলো। দিশা মা। হ্যাঁ আব্বু, কিছু বলবে? হ্যাঁ মা, আয় আমার পাশে বস। দিশার বাবা সোফায় বসে নিয়ে মেয়েকে পাশে বসতে বললেন। বাবার কথা মতো দিশা ওর বাবার পাশে গিয়ে বসলো। বলো আব্বু, কি বলবে? তোর কি কিছু হয়েছে দিশা? না তো, হঠাৎ এই কথা বলছো কেন? তুই অনেক পাল্টে গেছিস তাই। কই আমি পাল্টেছি? আমি তো আগের মতোই আছি। তুই একদমই আগের মতো নেই। আরিয়ানের সাথে তোর কিছু হয়েছে? বাবার মুখে আরিয়ানের কথা শুনে বিষম খাওয়ার মতো অবস্থা দিশার। তাও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বাবাকে বলল, ওর সাথে আমার আবার কি হবে আব্বু? না, তবে তোরা দুটো তো সবসময় সাপে নেউলের মতো লেগে থাকিস, তাই বললাম আর কি। না আব্বু, আরিয়ানের সাথে আমার কিছু হয়নি। আমার এমনিতেই ভালো লাগছে না। বাবার উত্তরের অপেক্ষা না করে দিশা নিজের রুমে চলে গেল। কিন্তু দিশার বাবা ঠিক বুঝতে পেরেছে আরিয়ানের সাথেই ওর কিছু হয়েছে। তা না হলে আরিয়ানকে আরিয়ান ডাকার মেয়ে মোটেই না দিশা। দিন গড়াতে লাগলো। আরিয়ান আর নেহার সম্পর্ক ভালোই চলছে। প্রথমে মামুন আর পলাশ এই নিয়ে ওর সাথে তর্ক করলেও এখন আর করে না, কারণ অবুঝকে বোঝানো সম্ভব। কিন্তু যে সবটা বুঝেও অবুঝের মতো থাকে, তাকে কোনোভাবেই কিছু বোঝানো যায় না। ইদানিং নেহা আরিয়ানের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিচ্ছে। আরিয়ান যদিও মাঝে মাঝে অনীহা প্রকাশ করে, তবুও নেহার সাথে সেটা প্রকাশ করে না। মেয়েটার মা নেই, টাকা লাগতেই পারে তার। না করলে হয়তো মন খারাপ করবে। তবে দিন দিন অ্যামাউন্টের পরিমাণটা বাড়তেই থাকলো। একদিন 2 লাখ টাকা দাবি করলো নেহা। সেদিন আরিয়ান আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে নেহাকে জিজ্ঞাসা করেই বসলো, এত টাকা দিয়ে করো কি তুমি? মাসের মধ্যে 4-5 বার টাকা নাও আমার কাছ থেকে কেন? আমি কি তোমার জন্য টাকা কামাই করে বসে আছি? বেশ রেগে বলল আরিয়ান। আর তখনই নেহার ন্যাকা কান্না শুরু হয়ে গেল। এবার আরিয়ান যেন আরো রেগে গেল। রেগে গিয়ে বলল, একদম কাঁদবে না। কি ভেবেছ কি তুমি? যখন যত চাইবে তোমাকে আমার ততই দিতে হবে? কোনো কমন সেন্স নেই তোমার? তুমি জানো আমি এখনো স্টুডেন্ট। আমি এত টাকা কোথায় পাই তোমার কি সেটা বোঝা উচিত না? নেহার ন্যাকা কান্না করতে করতে বলল, তাই বলে এভাবে আমাকে টাকার খোটা দিবে? দিবেই তো। আমার তো আর মা নেই, থাকলে আর তোমার কাছে চাইতে হতো না, মাই দিত। মায়ের কথা শুনে আর নেহার এইসব ইমোশন মার্কা
কথা শুনে আরিয়ান যেন গলে বরফ থেকে পানি হয়ে গেল। বলল, দেখো, মন খারাপ করো না, কিন্তু একবার ভেবে দেখো আমি এত টাকা কোথা থেকে দিব তোমাকে? কেন? তোমাদের তো অনেক টাকা, অনেক বড় বিজনেস তোমাদের। সে না হয় বুঝলাম, কিন্তু ওই বিজনেস তো আমার বাবার, আর সেখান থেকে টাকা আমাকে হিসাব করে আনতে হয়। ইদানিং তোমার জন্য বাবার কাছে বারবার মিথ্যা বলে টাকা আনতে হচ্ছে। বাবা বেশ রেগে আছে আমার উপর, তিনি আমাকে আর একটা টাকাও দিবেন না। আপোষে না দিলে চুরি করে আনো, তবুও আমার টাকা লাগবেই। বেশ কড়া গলায় বলল নেহা। আরিয়ান এইবার বেশ রেগে গেল। রাগের চোটে দিল এক থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল নেহা। তবে নেহার জন্য কোনো মায়া হচ্ছে না আরিয়ানের। এত টাকা দেয় মেয়েটাকে, তাও তার হয় না? এত কি করে সে টাকা দিয়ে? আর এখন কিনা বলছে চুরি করে আনতে। সাহস কত বড় ওর! রাগে ক্ষোভে বাসায় চলে এলো আরিয়ান। আরিয়ানের মা বেশ তাড়াহুড়ো করে কাজ করছে। আরিয়ান কিছুক্ষণ দেখে তারপর বলল, আজ এত তাড়াহুড়ো করছো কেন মা? দরকার আছে তাই তাড়াহুড়ো করছি। কেন, তোর কোনো সমস্যা? এইভাবে বলছো কেন? আর কি দরকার সেটাই তো জানতে চাইছি। দিশাদের বাসায় যাব, তাই তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করছি। হঠাৎ ওদের বাসায় কেন? দিশার বিয়ের কথা চলছে, আজ নাকি ছেলেদের বাসা থেকে মেহমান আসবে, তাই তোর বাবা আর আমাকে যেতে বলেছে। দিশার বিয়ের কথা শুনতেই আরিয়ানের বুকে যেন কেউ আঘাত করলো। অবাক হয়ে মাকে বলল, হঠাৎ দিশার বিয়ে? হ্যাঁ, বিয়ে। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। এতটাও বড় হয়নি ও মা, ওর বিয়ে তুমি যেভাবে হোক আটকাও। এটা তুই কি বলছিস আরিয়ান? কপাল কুঁচকে আরিয়ানকে জিজ্ঞেস করলো ওর মা। হ্যাঁ, আমি বলছি, আর আমি বলতেই পারি। ইনফ্যাক্ট ও আমার। এতটুকু বলেই আরিয়ান থামলো। ওর এত ইন্টারেস্ট কেন দিশার বিয়ে আটকানোর? দিশাকে তো ও সহ্যই করতে পারে না। কিরে, বললি না ও তোকে ছোট বোন, তাই তো? আর তুই তো বলতি দিশা বেশ বড় হয়ে গেছে, তাই ওর দুষ্টুমিগুলো তুই মেনে নিতে পারতি না, আর আজ হঠাৎ অন্য সুর। বেশ কটূক্তি করে কটাক বলল আরিয়ানের মা। আরিয়ান বেশ অবাক হচ্ছে মায়ের কথায়। আজ মা ঝাঁঝালো কণ্ঠে কথা বলছে। কখনো তো এমন করে কথা বলেন না মা। আরিয়ান বেশ উদাসীন হয়ে মাকে জিজ্ঞাসা করলো, আজ এভাবে কথা বলছো কেন মা? তো কিভাবে কথা বলবো? একটা সহজ সরল মেয়েকে যে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে, একটা ডাইনি মেয়ের কথায় যে এই বোকা মেয়েটার শরীরে কতবার হাত পর্যন্ত তুলেছে, তার সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলতে রুচিতে বাঁচছে আমার। আরিয়ান বেশ অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মা কিভাবে এত কিছু জানলো? এইসব ভাবছিল আরিয়ান। হঠাৎ মায়ের কথাই হুঁশ ফিরল। ভাবছিস তো আমি কিভাবে জানলাম? হ্যাঁ, মানে থাক, এত ভনিতা করতে হবে না, আমি গেলাম, মন চাইলে দুপুরে খেয়ে নিস। মা চলে গেল। নিচে আরিয়ানের বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আরিয়ান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মায়ের কথাগুলো না যতটা ওকে নার্ভাস করেছে, তার চেয়ে বেশি নার্ভাস হচ্ছে সে দিশার বিয়ের কথা শুনে। কিন্তু এমন হচ্ছে কেন ভাবতে পারছে না আরিয়ান। দিশার সময়গুলো যেন কাটতেই চায় না। যদিও আগে ভার্সিটি থাকলে নিজেকে খুব সুখী ভাবত, কিন্তু ইদানিং ভার্সিটিতেও যেতে ইচ্ছে করে না দিশার। চোখের সামনে আরিয়ান আর নেহার প্রেমরত মুহূর্ত যেন পাগল করে তুলে দিশাকে। একদমই সহ্যই করতে পারে না সে এগুলো। সেদিন আরিয়ানের সাথে নেহার মনোমালিন্য হলেও পরে নেহা আরিয়ানকে আবারও মানিয়ে নিয়েছে। আরিয়ান এখন নেহা বলতে পাগল। চাচির কাছে ফোন দিয়ে সে জেনে নিয়েছিল দিশার কোনো বিয়ের কথা এখন পর্যন্ত হয়নি। মা অযথায় আরিয়ানকে মিথ্যে ভয় দেখিয়েছিল। চাচির কাছ থেকে এসব জানার পর আরিয়ান সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, আর নেহাতে আরও বেশি ইনভলভ হয়ে গেছে। দিনের পর দিন আরিয়ানকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে নেহা, কিন্তু আরিয়ান এখনও নেহাকে বুঝতেই পারছে না। সেদিন ভার্সিটি অফ ছিল। আরিয়ান ছুটির দিনটাকে উপভোগ করতে নেহাকে কল দিল। কয়েকবার কল বাজার পরেও নেহা কলটা তুলছে না। আরও কয়েকবার কল দিতেই রিসিভ করলো নেহা। বাথরুমে ছিল এতক্ষণ। টাওয়াল প্যাঁচানো অবস্থায় কল রিসিভ করলো সে। হ্যালো আরিয়ান। কোথায় ছিলে? কখন থেকে কল দিচ্ছি, রিসিভ করছো না কেন? আমি তো বাসাতেই আছি।
আজ আমাকে একটু সময় দিতে পারবে? বিকেলে ঘুরতে যাই কোথাও। আরিয়ান, আজ আমার শরীরটা ভালো নেই, আজ যেতে পারবো না, অন্য কোনো দিন যাই। কেন, কি হয়েছে তোমার? বেশি কিছু না, সামান্য জ্বর আর মাথা ব্যথা আর কি। তোমার জ্বর হয়েছে আর এটাকে তুমি সামান্য বলছো? আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না পর্যন্ত? আমি তোমাকে টেনশনে রাখতে চাইনি আরিয়ান, তাই জানাইনি। এটা কোনো কথা নেহা। আচ্ছা বাদ দাও, তোমার বাসার ঠিকানা দাও, আমি আসছি। না না, তুমি কেন কষ্ট করে শুধু শুধু আসতে যাবে? শুধু শুধু বলছো কেন? তুমি তো অসুস্থ। বেশি না তো, মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা নেহা, তুমি কি চাচ্ছ না আমি তোমার বাসায় আসি? না মানে হয়েছে কি আরিয়ান, বাবা তো এই সময় বাসায়, তুমি আসলে কি না কি মনে করে, এই আর কি। ওকে। একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা কেটে দিল আরিয়ান। নেহা গায়ে প্যাঁচানো টাওয়ালটা আরেকটু শক্ত করে বাঁধতে বাঁধতে বেডের সাগরের পাশে গিয়ে শুয়ে পড়ল। সাগর একটা হাসি দিয়ে নেহাকে জড়িয়ে ধরে বলল, কে কল করেছিল? কে আবার? ওই মজনু। কে, আরিয়ান? হ্যাঁ, ডিসগাস্টিং লাগে এখন ওই আরিয়ানকে। নাক ছিটকালো নেহা। এত তাড়াতাড়ি অনীহা আসলে হবে শোনা? ওকে তোমার বসে রাখতে পারলে তো আমাদেরই লাভ, তাই না? সে আশাতেই তো আছে। সাগর একটা শয়তানি হাসি দিয়ে নেহাকে কাছে টেনে নিল। নেহা বলল, কি হচ্ছে এসব? সারা রাত তো একটু শান্তি দাওনি, মাত্রই ফ্রেশ হয়ে এলাম। তাতে কি, আবারও ফ্রেশ হয়নি? বিকেলে আবার তোমাকে নিয়ে বের হবো। কোথায়? এই আশেপাশে একটু বেরোবো। অবৈধ প্রেম লীলায় মত্ত হয়ে গেল নেহা আর সাগর। সারাদিন বাসায় বসে থেকে হাঁপিয়ে উঠেছে দিশা। দুপুর দিকে অথৈকে কল দিয়ে নিজের বাসায় আনালো সে। অথৈ দিশাকে নিয়ে বাইরে ঘুরতে বের হলো। যদিও দিশা কোথাও যেতে রাজি ছিল না, অথৈ তমাকে ফোন দিয়ে তাদের সাথে যেতে বলল। দিশাদের বাসা থেকে অনেকটা দূরে একটা পার্ক আছে, বেশ স্বনামধন্য পার্ক। আশেপাশের অধিকাংশ মানুষ সেখানে গিয়ে ভিড় ফেলে শহরের আবদ্ধ পরিবেশ থেকে একটু রেহাই পেতে। বেশ মনোরম পরিবেশে বেষ্টিত এই পার্কটি। দিশা, অথৈ আর তমা পার্কের ঘাসের উপর বসে কথা বলছে। অনেকক্ষণ কথা বলার পর যখনই তারা উঠতে যাবে, তখনই ওদের তিনজনের চোখ গেল সামনের ঝুপড়ির আড়ালে। একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। বেশ পরিচিত মনে হয় তাদের। ওরা আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখলো ওরা আর কেউ না, স্বয়ং আরিয়ানের প্রেমিকা নেহা। কিন্তু পাশের ছেলেটাকে তারা চেনে না। দুজন বেশ অন্তরঙ্গভাবে বসে আছে। ওদের তিনজনের অজ্ঞান হওয়ার মতো অবস্থা। দিশা যেন এখন পড়েই যাবে। তারই এক ফাঁকে ছেলেটা নেহাকে লিপ কিস করতে লাগলো। নেহাও সায় দিল। দুজন যখন একে অপরকে কিস করায় ব্যস্ত, তখনই অথৈ ব্যাগ থেকে তার ফোনটা বের করে ঝটপট কয়েকটা পিক তুলে নিল। দিশা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে উঠল, এত বড় বেইমানি যে আরিয়ান ওকে এতটা ব্রেভ করে তাকে এইভাবে ঠকাচ্ছে মেয়েটা। আমি এটা হতে দিব না। কি করবি তুই? পাশ থেকে তমা বলে উঠল, আমি এখনই আরিয়ানকে সবটা বলে দিব। কথাটা বলেই সেখান থেকে প্রায় দৌড়ে বেরিয়ে যায় দিশা। পিছন থেকে তমার অথৈ ডেকে চলেছে দিশাকে। সেদিকে আর খেয়ালই নেই। আরিয়ানের মা সোফায় বসে টিভি দেখছে আর আরিয়ানের বাবা ওনাকে সঙ্গ দিচ্ছে। আরিয়ান নিজের রুমে বসে ফোনটা হাতে নিয়ে ও হাত করছে। চোখে মুখে তার স্পষ্ট রাগের চিহ্ন ফুটে উঠছে। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। আরিয়ানের মা গিয়ে দরজাটা খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলো দিশা। আরিয়ানের মা অবাক হয়ে বলল, কি রে তুই এভাবে আসছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি বড় মা। আরিয়ান কোথায়? ও তো আর রুমে আছে। আচ্ছা। দিশার কোনো কথা না বলেই আরিয়ানের রুমে গেল। আরিয়ানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সে। আরিয়ান বেশ রাগি চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দিশা ততক্ষণে নিজেকে কিছুটা শান্ত করে নিয়েছে। আরিয়ানকে ও কিছু বলতে যাবে এর মাঝেই হঠাৎ করে আরিয়ান বলে উঠল, আমাকে তো একটু শান্তি দিলেই না, এখন নেহার কাছ থেকেও সেই শান্তিটা কেড়ে নিতে চাইছিস, তাই না? আরিয়ানের কথায় বেশ অবাক হলো দিশা। নেহার ব্যাপারেই সে বলতে এসেছে, কিন্তু আরিয়ান কেন এসব বলছে? তারপরও দিশা বলতে লাগলো, ওই নেহার ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে এসেছি। কি বলবি তুই?
হ্যাঁ, কি বলবি? আমাদের সম্পর্কটা ভাঙতে এত উঠে পড়ে লেগেছিস কেন তুই? একটু শান্তিতে থাকতে কি দিবি না আমাদের? কি ক্ষতি করেছি আমরা তোর? বেশ চিৎকার করে বলতে লাগলো আরিয়ান। এত হাঁক ডাক শুনে আরিয়ানের মা বাবাও রুমে চলে এলো। ছেলেকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? কি এত চেঁচামেচি করছিস কেন? তুমি জানো মা, ও আজ কি করেছে? কি করেছে ও? ও আজ নেহাকে আর ওর এক ফ্রেন্ডকে অপমান করেছে, আর আমার নামে ওদের কাছে যা ইচ্ছে তাই বাজে বলেছে। দিশা অবাক চোখে আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি বলছো এসব? আমি তো কখন ওদের অপমান করলাম? বরং ওরাই তো তখন অশ্লীল কাজে লিপ্ত ছিল। তখন এক থাপ্পড়ে সবগুলো দাঁত ভেঙে দিব বলে দিলাম। ওই দিকে আমার নামে কাঠি করে এসেছিস, আবার এখানে এসেছিস ওর নামে কাঠি করতে। পারিসও বটে তুই। ওই দিন নেহা তোর জন্ম নিয়ে কথা বলেছিল, তাই না? ঠিকই বলেছিল, তোর মতো মেয়ের এটাই প্রাপ্য। আজ আমার মনেও এই একই প্রশ্ন আসছে। বেশ রেগে কথাগুলো বলছে আরিয়ান। দিশা ছলছল চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ানের বাবা বলে উঠল, এটা কেমন ধরনের কথা আরিয়ান? বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে তোর? কার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস তুই? আমি কিছুই বলিনি বাবা, তবে ভবিষ্যতে যদি আবারও ও এমন করে তাহলে আমি ভুলে যাব ও আমার কাজিন। কথাটা যেন মনে থাকে। রেগে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল আরিয়ান। দিশা পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। পরে বড় মা আর চাচা মিলে সোফায় গিয়ে নিয়ে বসালো দিশাকে। ফ্ল্যাশব্যাক। নেহা আর ওই ছেলেকে একসাথে অশ্লীল অবস্থায় দেখে দিশা যখন আরিয়ানের উদ্দেশ্যে চলে আসছিল, তখন তমা আর অথই দিশাকে পিছু পিছু ডাকতে থাকে, দিশা, দিশা, আরে শুনে তো যা। এভাবে হঠাৎ কিছু করতে গেলে প্রবলেম হতে পারে। দিশা সেদিকে তোয়াক্কা না করেই চলে গেল। নেহা হঠাৎই দিশার নামটা শুনে ঘাবড়ে গেল। সাথে সাথে সাগরের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে পার্কের গেটের দিকে তাকালো সে। দেখতে পেল দিশা হনহন করে বেরিয়ে যাচ্ছে। উল্টো পাশে তাকাতেই দেখতে পেল তমা আর অথই দাঁড়িয়ে আছে সেখানেই। মুহূর্তে ওর হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল। সাগর নেহার পাশে এসে জিজ্ঞাসা করলো, কি হলো? হঠাৎ ঘাবড়ে গেলে? এনিথিং রং? সর্বনাশ হয়ে গেছে সাগর, দিশা সবটা দেখে নিয়েছে। নেহার কপালে দুশ্চিন্তার রেখা দেখা গেল। দিশাকে? ওই যে আরিয়ানের কাজিন, বলেছিলাম না। ও আইছে। এখন কি হবে সাগর? ও যদি আরিয়ানকে গিয়ে সবটা বলে দেয়? কোনো লাভ হবে না, নিজের ডালে নিজেই ফাঁসবে মেয়েটা। কিভাবে? দেখো, তুমি বলেছিলে এই মেয়েকে আরিয়ান একদমই সহ্য করতে পারে না, আর তোমাকেও নাকি অনেক বিলিভ করে আরিয়ান। এখন তুমি যদি আরিয়ানকে ও যাওয়ার আগে কিছু একটা বলে ভেঙে আনতে পারো, তাহলে সাপও মারবে আর লাঠিও ভাঙবে। ও বেবি, হোয়াট এ গুড পয়েন্ট। তাহলে তোমার কাজটা স্টার্ট করো শোনা। ইয়া। আরিয়ান রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। তখনই নেহার কল এলো। ফোন রিসিভ করতেই নেহা ন্যাকা কান্না শুরু করে দিল। আরিয়ান ভ্যাবাচেকা খেয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নেহা? কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব, আসলে সবই আমার পোড়া কপাল। ফোনিতা না করে কি হয়েছে সেটা বলো। একটা দোকানে গিয়েছিলাম কিছু কিনে পাশে ফেরার সময় হঠাৎই হাই স্কুলের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় আমার। এতদিন পর দেখা, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম দুইজনে। এর মধ্যে কোথা থেকে যেন দিশা এসে হাজির হলো। দিশা? অবাক হয়ে বলল আরিয়ান। হ্যাঁ দিশা, আমাদের দুইজনকে একসাথে দেখে যা নয় তাই বলে অপমান করলো আমাকে আর আমার ফ্রেন্ডকেও। আমাকে অপমান করলো না হয় মানলাম, কিন্তু এতদিন পর আমার বন্ধুটার সাথে দেখা, ওকেও ছাড়লো না ওই মেয়েটা। চারটা বলেছে সে, ইনফ্যাক্ট তোমাকে নিয়েও অনেক আজে বাজে কথা বলেছে সে। আরও আমাকে হুমকি দিয়েছে এই সূত্র ধরে নাকি সে তোমার আর আমার সম্পর্কে ফাটল ধরাবে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না আরিয়ান। ওর কথা বিশ্বাস করে যদি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দাও, তাই কাঁদছি। বলেই আবারও কান্না শুরু করে দিল নেহা। আরিয়ানের রাগ সপ্তাহ আকাশে উঠে গেল। রাগে কটমট করতে করতে ফোনটা কেটে দিল সে। নেহা ওইদিকে সাগরের সাথে একটা শয়তানি হাসি দিল। আরিয়ান নিজের রুমে বসে রাগে ফোনটা এহাত ওহাত করতে লাগলো। তারপরে ঘটনা তো সবাই জানেনি। দিশা আনমনে হেঁটে নিজের বাসার দিকে এগোচ্ছে। চোখে তার পানি, মুখে ক্লান্তির ছাপ।
আরিয়ান তাকে এত অপমান করছে যে এখন অপমানগুলো সহ্য করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। সামনে এগোচ্ছে দিশা। গন্তব্য নিজের বাসায় হলেও এক মনে কোন দিক দিয়ে হাঁটছে সেদিকে তার খেয়ালই নেই। হাঁটছে তো হাঁটছেই। কিছু দূর যেতেই সাগর আর নেহা ওর পথ আগলে দাঁড়ালো। দিশা থমকে দাঁড়ালো। সরু দৃষ্টিতে সে তাকিয়ে আছে তাদের দিকে। নেহা দিশার দিকে তাকিয়ে থেকেই সাগরের হাত জড়িয়ে ধরে আরো ঘনিষ্ঠ হলো। দিশা অবাক হয়ে সেগুলো দেখছে। নেহা একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি রে, আমার নামে আরিয়ানের কাছে নালিশ করতে গিয়েছিলে তাই না? তা কেমন বিচার করলো তোর আরিয়ান? তুমি ওকে এইভাবে ঠকাচ্ছ কেন নেহা? ও তো তোমাকে ভালোবাসে, বিশ্বাস করে তোমায়। খুব করুণ গলায় বলল দিশা। নেহা একটা অট্ট হাসি দিল, বলল, ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। কি হবে রে ভালোবাসা দিয়ে? আমিও ভালোবাসি, কিন্তু আরিয়ানকে না, টাকাকে। আমি টাকাকে ভালোবাসি। টাকাই আমার জীবন। আর ওই টাকার উৎস হচ্ছে ওই আরিয়ান, বুঝলি? এত বড় বেইমানি করে কি পাবে তুমি? কেন? টাকা পাবো। আর পাবো বলছি কেন, পাচ্ছি তো। আর টাকা ছাড়া আমি আরও একজনকে ভালোবাসি। সে হচ্ছে আমার সাগর। দেখে নে ভালো করে আমার ভালোবাসাকে। সাগর আর নেহা দুজনেই হাসছে। দিশা সাগরের দিকে কপাল কুঁচকে তাকালো, কিন্তু কিছু বলল না। নেহা বলল, কি রে, এখনও আরিয়ানকে কিছু বলতে যাবি? আমার নামে নালিশ করবি? যত খুশি তত কর, কিন্তু জেনে রাখিস শাস্তিটা কিন্তু তোর কপালেই লেখা আছে। চলো সাগর। বেবি চলো। ওরা চলে গেল। দিশা আবারও নিজ গন্তব্যে হাঁটা শুরু করলো। 2 দিন পেরিয়ে গেল। দিশা কলেজে যাচ্ছে না। আরিয়ান ক্লাস শেষ করে নেহাকে নিয়ে ক্যাম্পাসে বসেছে। খুব ভাব জমিয়ে কথা বলছে তারা। আরিয়ান নেহাতে মগ্ন হয়ে আছে। এমন সময় খুব জোরে হাততালির আওয়াজ পেল ওরা দুজনেই। আরিয়ান আর নেহা সামনে তাকাতে দেখলো অথই ওদের সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর কটু হাসি হাসছে। আরিয়ানের রাগ মাথায় উঠে গেল। রেগে গিয়ে বলল, কি সমস্যা কি তোমাদের? একবারে জ্বালাও তো, আরেকটা বারও। আমাদের কি একটু শান্তিতে থাকতে দিবে না? কত যে শান্তিতে আছে সেটা তো স্পষ্টই দেখতে পাচ্ছি। তাছাড়া কোনো প্রস্টিটিউটকে নিয়ে আর যাই হোক শান্তিতে থাকা যায় না। কি বলতে চাচ্ছ তুমি? সহজ কথা, এই মেয়ের কথাই তো দিশাকে আপনি অপমান করেছিলেন তাই না? কিন্তু এই মেয়ে আদেও আপনাকে ভালোবাসে তো? হোয়াট দ্য হেল? মুখ সামলে কথা বলো। তোমরা ভালো করেই জানো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আচ্ছা, তাহলে এই আপনার ভালোবাসার নমুনা তাই না? সেদিনে পার্কে তোলা পিকগুলো আরিয়ানের সামনে ধরে বলল অথই। আরিয়ান হাতে না নিয়েই বলল, কি এগুলো? নিজেই দেখে নিন। আরিয়ান পিকগুলো হাতে নিয়ে দেখতেই আকাশ ভেঙে পড়ল তার মাথায়। তারই নেহা ওই সাগরের সাথে লিপ কিস করা আর জড়িয়ে ধরা অবস্থায়। আরিয়ান খুব তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নেহার দিকে তাকিয়ে আবার অথয়ের দিকে তাকিয়ে বলল, তুমি কোথায় পেয়েছে এগুলো? যেখানেই পেয়েছি, সেটা আপনার দেখার বিষয় না। আপনি জাস্ট পিকগুলো দেখেন। আরিয়ান নেহার কাছে গিয়ে এক ঝটকায় বসা থেকে টেনে তুলল। নেহা বেশ অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন আরিয়ান? এগুলো কি? বেশ রেগে চিৎকার করে নেহার সামনে ছবিগুলো ধরল আরিয়ান। নেহা ভয়ে ঢোক গিয়েছে। কি করবে এখন সে? আর কি বা বলবে? সেদিন ওরা পিক তুলে নিবে ভাবতেও পারেনি নেহা। আরিয়ান আবারও চেঁচিয়ে উঠল, কি হলো? কথা বলছো না কেন? কি এগুলো? তুমি না আমাকে ভালোবাসো? আর তুমিই তো বলেছিলে ওই সাগর তোমার ফ্রেন্ড, তাহলে এগুলো? নেহা ঢোক গিলে বলল, ওরা তোমার আর আমার সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তুমি তো জানোই আরিয়ান। বিশ্বাস করো আরিয়ান, আমি এমন কিছুই করিনি। এগুলো এডিট করা পিক। বাহ নেহা, তুমি তো খুব ভালোই অভিনয় করতে পারো। তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অথই বলে উঠল। নেহা আবারও আরিয়ানকে বলতে লাগলো, আরিয়ান, সেই প্রথম থেকে দিশা আর ওই মেয়েটা আমাদের পিছনে পড়ে আছে। বারবার আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছে। তাই আজ এমন নাটক সাজিয়ে এনেছে। আজ তুমি যদি ওদের কথা বিশ্বাস করো তাহলে ওরা জিতে যাবে, তুমি হেরে যাবে আরিয়ান। তোমার আর আমার ভালোবাসা এই নাটকের ভিড়ে হেরে যাবে। নেহার বলা কথাটা আরিয়ানের মনে খুব দাগ কেটেছে। ও তো ঠিকই বলেছে। এটা তো ওদের চক্রান্ত হতে পারে। ওরা তো প্রথম থেকেই আমাদের পিছনে পড়ে আছে। হতেও পারে
এরা ফটো এডিট করে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে চাইছে। অনেক ভেবে আরিয়ান বলল, বাহ, তিশার সাথে থেকে থেকে তুমিও ভালোই নাটক করা শিখে গেছো। কিন্তু জানো কি, তোমাদের এই জালে আমি পা দিব না। এই আরিয়ানকে ফাঁদে ফেলা এত সহজ না। আরিয়ানের কথা শুনে অথই যেন বোকা বনে গেল। আরিয়ান নেহার দিকে এগিয়ে গিয়ে নেহার হাত ধরে বলল, আমাকে মাফ করে দাও নেহা, ওই ছলনাময়ীদের কথা শুনে বারবার আমি তোমায় ভুল বুঝি। আমাকে মাফ করো। নেহা আরিয়ানের বুকে মাথা রেখে বলল, তোমার কোনো দোষ নেই আরিয়ান, আসলে আমাদের পবিত্র ভালোবাসাটাই ওদের সহ্য হচ্ছে না। বলে নেহা অথয়ের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। অথই অবাক চোখে তাকিয়ে থেকে বলল, তোমাকে খুব পস্তাতে হবে আরিয়ান। তুমি এত মেধাবী একজন ছাত্র হয়েও আসল আর এডিটের মাঝে পার্থক্য বুঝতে পারছো না। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি কাজকে সোনা ভেবে আগলে রেখেছো, অথচ আসল সোনার দেখা পেয়েও তুমি হাতছাড়া করেছো। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। অথই পিকগুলো নিয়ে চলে গেল সেখান থেকে। দিশা সারাদিন মন খারাপ করে নিজেকে রুমবন্দি করে রেখেছে। এ নিয়ে মা বাবার দুশ্চিন্তার যেন শেষ নেই। খাওয়া দাওয়া পড়াশোনা ছেড়ে মেয়েটা কেন যে এরকম হয়ে গেল বুঝতেই পারছে না তারা। মেয়েকে অনেক জিজ্ঞাসা করেও কিছু জানতে পারেনি তারা। মেয়ের মন ভালো করতে তমা আর অথয়কে খবর দিয়ে আনলো তারা। তমা আর অথয়কে পেয়ে দিশার মন কিছুটা হালকা হলো, কারণ ওরাই একমাত্র ওর মনের কষ্ট বুঝে। ওরা দুজন না থাকলে কবে যে দম বন্ধ হয়ে মরে যেত দিশা। তমা আর অথই অনেক বোঝালো দিশাকে, জীবনটাকে নতুন করে শুরু করতে জোর দিচ্ছে তারা। পরের দিন থেকে আবারও ভার্সিটি যাওয়া শুরু করেছে দিশা। এইবার আর পিছুটা নেই দিশার, নতুনভাবে পা দিয়েছে ভার্সিটিতে। ভার্সিটিতে ঢুকতেই দিশার চোখ গেল বটগাছটার নিচে আরিয়ানের দিকে। মামুন আর পলাশকে নিয়ে বসে আছে আরিয়ান। এক ঝটকায় চোখ সরিয়ে নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল সে। বিষয়টা আরিয়ানের চোখ থেকেও এড়ালো না। গ্রাম থেকে খবর এসেছে দিশা আর আরিয়ানের দাদি অসুস্থ। বয়স্ক মানুষ, গ্রামেই থাকে একা একা। যদিও দুই ছেলে ওনাকে শহরে নিজেদের বাসায় নিয়ে যেতে চেয়েছে বারবার, কিন্তু উনি যেতে রাজি হননি কখনোই। ওনার এক কথায় গ্রামের মাটি ছেড়ে স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবেন না তিনি, তাই আর শহরে যাওয়া হলো না ওনার অসুস্থতার খবর পেয়ে দুই ফ্যামিলি গ্রামে চলে গেল। আরিয়ান আর দিশাও গিয়েছে, কিন্তু গ্রামে গিয়ে দেখলো ওনাদের দাদু একদম ঠিক আছে। মিথ্যে না বললে সবাইকে একসাথে দেখতে পেত না, তাই এই মিথ্যে খবর দিয়েই আনিয়েছে তাদের। অবশ্য তারাও খুশি এতদিন পর নিজের গ্রামে যেতে পেরে। দিশা তো সারাদিন বাচ্চাদের নিয়ে গ্রাম ঘোরা নিয়ে ব্যস্ত। গ্রাম দেখার এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। আরিয়ান একটা পুকুর পাড়ে বসে আছে। গ্রামে এসেছে আজ 3 দিন হলো। এই 3 দিনে একটা বারের জন্য নেহার সাথে যোগাযোগ করতে পারেনি সে। গ্রামে একদমই নেট সিগন্যাল পাচ্ছে না, তাই না জানি কত চিন্তায় আছে মেয়েটা। অস্থির হয়ে উঠল আরিয়ান। ওর বাবা মা আর চাচা চাচি আরও 2 দিন পর যাবে, কিন্তু ও আর থাকতে পারবে না কোনো মতেই। আজ রাতেই চলে যাবে সে। তা না হলে যে নেহা অনেক টেনশনে থাকবে। রাতের ট্রেনে রওনা দিল আরিয়ান। নিজের বাসা পর্যন্ত যেতে যেতে প্রায় রাত 1টা বেজে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল সে। পরের দিন নেহাকে কলেজ গিয়েও পেল না আরিয়ান। বারবার ফোন অফ বলছে। ভার্সিটিতেও আসেনি নেহা। খুব দুশ্চিন্তায় পড়ে গেল সে। যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে মন খারাপ করে বসে আছে, তখন মামুন তার পাশে এসে বসলো। এখন এলি? এই তো কাল রাতে। মন খারাপ করে বলল আরিয়ান। মন খারাপ কেন? এই কয়দিনে নেহার কোনো খোঁজ নিতে পারেনি রে। না জানি কত দুশ্চিন্তায় ছিল মেয়েটা। এখন ফোন অফ, মনে হয় রেগে আছে খুব। এখন কিভাবে যে ওর একটু খবর নেবও বুঝতে পারছি না। ও তোকে নিয়ে টেনশনে ছিল? হাসালি তুই। যদি টেনশনে থাকতো তাহলে একদিনের জন্য হলেও ভার্সিটিতে এসে তোর কথা আমাদের কাছে জিজ্ঞাসা করতো, কিন্তু ও তো ভার্সিটিতেই আসেনি। কি বলিস কি? ও একদিনও ভার্সিটিতে আসেনি? তার মানে ও নিশ্চয়ই কোনো বিপদে আছে রে। তুই অন্ধ হয়ে গেছিস আরিয়ান, ঠিকটা না বুঝে উল্টো বুঝছিস। বাজে কথা রাখ। ওর সাথে কিভাবে যোগাযোগ করতে পারি সেই বুদ্ধি দে। এতই যখন ওকে দেখার ইচ্ছা তাহলে ওর বাসায় যা, আমাকে বলছিস কেন? কিন্তু ওর বাসার ঠিকানাই তো আমি জানি না। আবারও হাসালি আমাকে তুই আরিয়ান। তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আবার বলছিস বাসার ঠিকানা জানিস না।
সত্যিই জানি না। ঠিক আছে, আমি ঠিকানা দিচ্ছি। মামুনির কথায় চোখে মুখে খুশির ঝলকানি ফুটে উঠল আরিয়ানের। বলল, সত্যিই তুই জানিস ওর ঠিকানা? হ্যাঁ জানি। তাহলে বল তাড়াতাড়ি। আরিয়ান মামুনির দেওয়া ঠিকানা মতো গেল। বাসার নাম্বার মিলিয়ে কনফার্ম হয়ে একটা বাসায় ঢুকে পড়ল সে। ছোট্ট একটা দোতলা বাসা। আরিয়ান নির্দ্বিধায় ঢুকে পড়ল বাসায়। যদিও বাসার দারোয়ান বাধা দিয়েছিল, কিন্তু নেহার ফ্রেন্ড বলাই আর আটকালো না তাকে। আস্তে আস্তে ভিতরে ঢুকলো আরিয়ান। বাসায় কারোর কোনো সাড়া শব্দ পেল না সে। কয়েকটা রুম খোঁজেও কাউকে পেল না আরিয়ান। হয়তো কেউ নেই বাসায়। ফিরে আসছিল সে, তখনই ভিতরের একটা রুম থেকে হালকা হাসির শব্দ পেল আরিয়ান। কিছুটা খটকা লাগলো তার মনে। ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। রুমের দরজাটা হালকা চাপানো। আরিয়ানের জানলার পর্দার ফাঁক দিয়ে ভিতরে তাকালো। মুহূর্তে আরিয়ান শক্ট হয়ে গেল। আরিয়ানের চোখ মুখ পাথরের ন্যায় শক্ত হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে আরিয়ান। নেহাকে খুঁজতে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবে ভাবতেও পারেনি সে। নেহা অপরাধীর মতো আরিয়ানের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে নেহা আর সাগরকে খুবই অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছে আরিয়ান। সেটা সহ্য করতে না পেরে আরিয়ান রেগে গিয়ে প্রচণ্ড জোরে নেহা বলে চিৎকার দিয়ে ওঠে। ঘটনার আকস্মিকতায় নেহা আর সাগর ওরা দুজনেই ঘাবড়ে যায়। সাগর তড়িঘড়ি করে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু নেহা যেতে পারেনি। আরিয়ান প্রচণ্ড রেগে আছে। রাগ সামলাতে না পেরে নেহার কাছে গিয়ে ওর গালে ঠাস ঠাস করে দুইটা চড় মারলো আরিয়ান। প্রচণ্ড জোরে চিল্লাতে লাগলো সে। কি করেছিস কি তুই? তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রেখেছি বলতে পারিস? কেন এমন করলি আমার সাথে? তোকে তো খুব বিশ্বাস করতাম, তাই না? আর ওই সাগর, ও তো তোর জাস্ট ফ্রেন্ড বলেছিলি। জাস্ট ফ্রেন্ডের সাথেই তোর এই অবস্থা? ও আমার জাস্ট ফ্রেন্ড না, ও আমার বয়ফ্রেন্ড। খুব ধীর কণ্ঠে উত্তর দিল নেহা। নেহার এই কথা শুনে আরিয়ানের রাগ আরো বেড়ে গেল। রেগে গিয়ে বলল, ও তোর বয়ফ্রেন্ড, তাহলে আমি কে? কিছুই না। কিছুই না? তাহলে এতদিন আমাদের মাঝে কি ছিল? তোমার সাথে আমার কিছুই ছিল না, তুমি তো আমার জাস্ট মানি ফ্রেন্ড ছিলা। আরিয়ান চোখে তাকিয়ে থেকে নেহার কথা শুনছে। কি বলছে এই মেয়েটা? শুনো আরিয়ান, তোমাকে আমি কখনোই ভালোবাসিনি, আর বাসবও না। তোমাকে জাস্ট ইউজ করেছি আমি, বুঝেছ? আর তোমার মতো একটা ছেলে যে কিনা কখনোই কারোর কথা কানে নেয় না, সে তোমাকেই অন্ধের মতো ব্যবহার করতে পেরে না আমার খুব শান্তি পেয়েছি আমি। তুমি তো বলো তোমাকে বোকা বানানো নাই কি কারোর সাধ্য নেই। সেই তোমাকে আমি কতবার বোকা বানিয়েছি ভাবতেই আনন্দ লাগে আমার। বলে একটা পৈশাচিক হাসি দিল নেহা। আরিয়ানের চোখের কোণে পানি জমে গেছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না তার। তাও অনেক কষ্টে বলল, তার মানে দিশার ব্যাপারে এতদিন তুমি যা বলেছ সব মিথ্যা? ওই দিশাই সত্যি বলো তো? হ্যাঁ, তো ওই দিশা তো সত্যবাদী, তাই সবসময় সত্য কথাই বলতো। কিন্তু মিথ্যা, আমি তো ওর মতো বোকা না। মিথ্যা বললে মানুষকে বোকা বানানোটাই টেকনিক, আমি খুব ভালো করেই জানি। তাই তো প্রতিবার অন্যায় করেছি আমি, আর শাস্তি পেয়েছে ওই দিশা বেচারি। বলেই আবারও হাসলো নেহা। আরিয়ান ছলছল চোখে আবারও বলল, আর ওই দিন তুমি যে বলেছিলা তোমাকে আর তোমার ফ্রেন্ডকে অপমান করেছিল, ওই ছবি বা? এত উতলা হচ্ছ কেন বাবু? সবই বলবো। আসলে ওই দিন আমাকে আর সাগরকে একসাথে দেখে ফেলেছিল দিশা, তাই তো তোমাকে সবটা জানাতে এসেছিল। তোমার ভালো চাইতো মেয়েটা। কটূক্তি করে বলল কথাটা, তারপর আবার বলল, কিন্তু তুমি তো সত্য মিথ্যা যাচাই না করেই শুধুমাত্র আমার কথা শুনেই ওকে শাস্তি দিয়েছ। আহ, কি শান্তি যে পেয়েছি। আর এই ছবিগুলো সব সত্যি ছিল। তুমি তো আমার প্রেমে এতটাই অন্ধ ছিলে যে আসল আর নকলের পার্থক্য বুঝতে পারলে না। একটা শয়তানি হাসি দিল নেহা। আরিয়ান নিজেকে ঠিক রাখতে পারল না, গিয়ে আবারও ঠাস ঠাস করে কয়েকটা চোখে মুখে বসিয়ে দিল। চিৎকার করে বলতে লাগলো, কেন করেছিস এমন? ও তোর কি ক্ষতি করেছিল? ও আমার কোনো ক্ষতিই করেনি, তারপরও ও তোমাকে ভালোবাসতো। আর তুমিও মোটামুটি ওর প্রতি দুর্বল ছিলে, ভয় ছিল তোমরা আমি দুধে এক হয়ে যাবে
আর আমাকে আঁটির মতো দূরে ফেলে দিতে। তাই তো এত প্ল্যান করলাম, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। কথাটা বলেই আবার পৈশাচিক হাসি দিল নেহা। আরিয়ান এইবার শান্ত হয়ে বলল, আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি আমার পোষা কালসাপ আমাকেই একটু একটু করে বিষ দিচ্ছিল, আর আজ পুরোপুরিভাবেই ছোবল দিয়ে দিল। এই তোর কথা শুনে দিশার মতো একটা সহজ সরল মেয়েকে কতটাই না অপমান করেছি, কষ্ট দিয়েছি। সেদিন অথই বলেছিল আমি কাজকে সোনা ভেবে আগলে রাখছি, আজ কথাটা পুরোপুরি সত্যি প্রমাণিত হলো। তবে শুনে রাখ, আমাকে কষ্ট দিয়ে ওই দিশাকে অপমান করে তুইও কোনোদিন শান্তি পাবি না। যে ছেলেকে তুই নিজের বয়ফ্রেন্ড দাবি করছিস সেও তোকে ঠিক সেভাবেই ব্যবহার করছে যেভাবে তুই আমাকে ব্যবহার করেছিস। ও যদি তোকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে এই অবস্থায় তোকে এখানে একা ফেলে চলে যেত না। নেহা আরিয়ানের কথাকে কোনো গুরুত্বই দিল না, উল্টো মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আরিয়ান চলে এলো সেখান থেকে। আরিয়ান নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসলো। দু চোখ উপচে পানি পড়ছে তার, বুকটা ফেটে যাচ্ছে দুঃখে। যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতো সে কিনা ওর বিশ্বাস নিয়ে খেলা করেছে, ভাবতে পারছে না আরিয়ান। দিশার কথা আজ বড্ড মনে পড়ছে তার। কোনো দোষ না করেও মেয়েটা বারবার সব অপমান মুখ বুঝে সহ্য করেছে, কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি সে। ও তো কোনো অন্যায় করেনি, শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। শুধু এই কারণেই মেয়েটাকে কতই না কষ্ট দিয়েছে সে। আজ আকাশের কথাগুলো ও মনে পড়ছে তার। সে তো আমার ভালোর জন্যই কথাগুলো বলেছিল, কিন্তু আমি ভুল বুঝে ওকেও দূরে সরিয়ে দিয়েছি। নানান ধরনের কথা ভাবতে ভাবতে চোখে পানি জমা হয়েছে আরিয়ানের। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে বাবার নাম্বারে কল দিল আরিয়ান, কিন্তু ফোন অফ। হয়তো নেটের জন্য এরকম বলছে। আর কিছু না ভেবে তখনই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল আরিয়ান। বিকেলের বাসে উঠল সে। সে কখন থেকে বাসে বসে আছে আরিয়ান। সেদিন সময়টা কতই ছোট ছিল, মুহূর্তেই গ্রামে চলে গিয়েছিল তারা। কিন্তু আজ যেন রাস্তাটা বেড়ে গেছে, সময়ের সামনে এগোচ্ছে না, পথ যেন আজ শেষই হচ্ছে না। সন্ধ্যা 7:30। আরিয়ান নিজের গন্তব্যে গিয়ে পৌঁছেছে মাত্র। উঠানে চাঁদের আলোতে মাদুর পেতে বসে বড় ছোট সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় দেরি দিয়ে ঢুকলো আরিয়ান। সবাই আরিয়ানকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গেল। মা বলল, কিরে তুই তো কাল চলে গেলি, তাহলে আজ আবার চলে আসলি কেন? সেদিন তো জোর করেও তোমাকে ধরে রাখতে পারলাম না দাদু ভাই, আজ কি মনে? দাদি, তোমার জন্য মনটা আনচান আনচান করছিল, তাই চলে আসলাম। পার্টিতে বসতে বসতে বলল আরিয়ান। ওরা দাদি নাতিনের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরিয়ান এক নজরে সবাইকে একবার দেখে নিল। বাড়ির ছোট বড় সবাই উপস্থিত এখানে। শুধু আরিয়ানের দু চোখ যাকে খুঁজছে সেই নেই এই আড্ডায়। দাদি ব্যাপারটা কিছু আঁচ করতে পেরে জিজ্ঞাসা করলো, দাদু ভাই তুই কি কাউকে খুঁজছিস? কই, কাউকে খুঁজছি না তো। তাহলে এইরকম করছিস কেন? মানে কি রকম করছি? ভ্যাবাচেকা খেয়ে বলল আরিয়ান। হয়েছে, বাদ দে। কিছুক্ষণ পর আরিয়ান ভিতরে চলে গেল। বাড়ির সবাই এখনো আড্ডাতেই ব্যস্ত। আরিয়ান ভিতরে এসে বাড়ির সবগুলো ঘর পর্যবেক্ষণ করতে লাগলো। দিশাকে পেল না কোথাও, এখন শুধু দাদির ঘরটা খোঁজা বাকি। আরিয়ান ধীর পায়ে দাদির ঘরের দিকে এগোতে লাগলো। তার পূর্ণ বিশ্বাস ওই ঘরেই আছে দিশা। আরিয়ান এক পা করে এগোচ্ছে আর তার বুকের ভিতরে ধুকপুকানি বাড়তে লাগলো। এক পা দুই পা করে দাদির ঘরে ঢুকে থমকে দাঁড়ালো আরিয়ান। এত আশা নিয়ে এই ঘরে এলো সে, এখানেও দিশা নেই। মনটাই খারাপ হয়ে গেল তার। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও বাইরে চলে গেল আরিয়ান। উঠানের মজলিসে গিয়ে সঙ্গ দিল সে। সবাই অনেক কথা বলছে, হাসাহাসি করছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই আরিয়ান। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সবাই যদি এখানে থাকে তাহলে দিশা কোথায়? আবারও ঘরেও নেই সে, তাহলে কোথায় গেল ও? কারো কাছে জিজ্ঞাসা করতেও সংকোচ বোধ করছে সে। কি না কি ভাবে ওরা। অনেক কথা বসে বসে ভাবতে লাগলো আরিয়ান। হঠাৎই ডেইরির বাইরে থেকে কয়েকটা মেয়ে হাসাহাসির আওয়াজ পেল আরিয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকেই।
ওর দৃষ্টিভেদ করে কয়েকটা মেয়ে ঢুকলো বাড়ির উঠানে। এক এক করে 5টা মেয়ে এসে ভিতরে ঢুকলো। আরিয়ান এতক্ষণ অধীর আগ্রহে তাকিয়েছিল যদি তাদের মাঝে দিশা থাকে, কিন্তু না, 5টা মেয়ে ঢোকার পর আর কেউ ঢুকছে না বাড়িতে। আরিয়ান মন খারাপ করে নিচের দিকে তাকালো। হঠাৎই ওর কানে দিশার একটা কথা এসে পৌঁছালো। আরিয়ান তাড়াতাড়ি করে মাথা তুলে সেদিকেই তাকালো। একটা ছেলের সাথে খুব হাসাহাসি করে ভিতরে ঢুকছে দিশা। মনে হচ্ছে ওদের মধ্যে খুব ভাব। রাগে গিজগিজ করতে থাকলো আরিয়ান। দিশার নজর গেল আরিয়ানের দিকে। আরিয়ান ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। দিশা ওকে ইগনোর করে পাশের ছেলেটাকে বলল, ভেতরে হৃদয়, এখানে আমাদের কোনো কাজ নেই। পাশ কাটিয়ে ভিতরে চলে গেল ওরা। মেয়েগুলোর ওদের পিছন পিছন গেল। আরিয়ান এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকলো। বাড়ির সবাই একসাথে রাতের খাবার খেতে বসলো। গ্রাম তো, তাই বড় ডাইনিং টেবিলে নেই, ঘরে মেঝেতে সবাই গোল করে বসে খেতে বসলো। ব্যাপারটা খুব এনজয় করছে সবাই, বিশেষ করে দিশা। গ্রামে খুব ভালো লাগছে তার। গ্রাম ছেড়ে শহরে যেতে ইচ্ছেই করছে না তার। শহরে ইট পাথরের মাঝে থাকতে থাকতে গ্রামে এসে যে সে যেন মুক্ত পাখির মতো হয়ে গেছে, শুধু ডানাটাই নেই তার। আরিয়ান নীরবে খাচ্ছে আর চোখে দিশাকে দেখছে। দিশাকে দেখতে ছোট বাচ্চাদের মতো লাগছে। নিজের মনেই হালকা হাসলো আরিয়ান। ব্যাপারটা দিশা খেয়াল করলো, তাও কিছু বলল না। কিছুক্ষণ পর দিশার বাবাকে দিশা বলল,